শুরু করছি বাংলা বলছি, আর শুরু করছি যখন বাংলা বলছে সেই সময় আবারও সমস্ত নজর কালীঘাটের দিকে। কারণ ঠিক কাঁটায় কাঁটায় 40 মিনিট আগে জুনিয়র ডাক্তাররা তারা রাজ্যের ফাইনাল কল মেনে উপস্থিত হয়েছেন কালীঘাটে। ভিডিওগ্রাফির শর্ত বা লাইভ স্ট্রিমিংয়ের শর্ত থেকে তারা সরে এসেছেন। দুপক্ষের তরফ থেকেই যে মিটিং, যে মিনিটস অফ দ্য মিটিং, সেই মিনিটস অফ দ্য মিটিং তৈরি করা হবে এবং যে জন্য জুনিয়র ডাক্তাররা তারা স্টেনোগ্রাফার নিয়ে গেছেন দুজনকে। এই অবস্থায় তারা কালীঘাটে প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যেই এই সম্পর্কে আমরা জানতে পারবো যে বৈঠক সেটা ফলপ্রসূ হচ্ছে কি হচ্ছে না, কারণ রাত পোহালে সুপ্রিম কোর্টের শুনানি, আর তার ঠিক আগে দাঁড়িয়ে আজ সকালে মুখ্য সচিবের তরফ থেকে আবারও মেইল করা হয় জুনিয়র ডাক্তারদের তরফ থেকে পাল্টা জবাব যায়। সেখানে 3টি শর্ত দেওয়া হয়। 4:33-এ মুখ্য সচিব আবারও তাদের মেলে উত্তর দেন এবং সেখানে দেখা যায় যে লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফির যে শর্ত, সেই শর্তে সায় নেই রাজ্যের, এবং রাজ্যের পক্ষ থেকে যে মিনিটস অফ দ্য মিটিং সেটা মেনটেন করা এবং সেখানে দুই পক্ষের স্বাক্ষর থাকার ওপর আরও একবার জোর দেয়। অবশেষে কিছুক্ষণ আগে জুনিয়র ডাক্তাররা তারা বাসে চড়ে কালীঘাটে পৌঁছন এবং স্বাস্থ্য ভবন থেকে বেরোনোর আগে এই জুনিয়র ডাক্তারদের অন্যতম মুখ কিঞ্জল নন্দ তিনি দাবি করে গেছেন যে আজকে কালীঘাটে বৈঠকের পর তারা কর্মবিরতি প্রত্যাহার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত ওখানে জানাবেন না। তারা ওখান থেকে ফিরে আসবেন। যে 5 দফা দাবি তাদের, যার উপর দাঁড়িয়ে তাদের কর্মবিরতি, সেই 5 দফা দাবি নিয়ে আলোচনা হবে এবং কর্মবিরতি প্রত্যাহার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত সেখানে তারা সেই সম্পর্কে কমিট করে আসবেন না। আর এরই মধ্যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারিকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈশানর চট্টোপাধ্যায়, বিজেপির পক্ষ থেকে পঙ্কজ রায়, ডক্টর কুণাল সরকার কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন, বামেদের তরফ থেকে রয়েছেন সায়ন ব্যানার্জি এবং কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী আর কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। আমি শুরুতে একবার সরাসরি চলে যাব কালীঘাটে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দেবজ্যোতি। বেশ কিছুক্ষণ 40 মিনিটের বেশি হয়ে গেল জুনিয়র ডাক্তারদের বাস কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেছে। ভেতর থেকে কি খবর পাওয়া যাচ্ছে যে দুপক্ষের মধ্যে বৈঠক শুরু হয়েছে? দেখো, বৈঠক শুরু হয়েছে কিনা তা জানার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি উপস্থিত রয়েছেন। সেখানে কিন্তু প্রবেশ করেছেন জুনিয়র ডাক্তাররা এবং সেখানে তারা কথাবার্তা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন। প্রাথমিক যে নিরাপত্তার কারণে যে পরিকল্পনাগুলি রয়েছে সেগুলি তারা সারছেন এবং ইতিমধ্যেই দুজন স্টেনোগ্রাফার যেগুলোকে জুনিয়র ডাক্তাররা নিয়ে গেছেন, অর্থাৎ যারা আন্দোলনকারী তারা নিয়ে গেছেন, তাদেরও কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে বৈঠকটি যাতে হয় তার জন্য বেশ কিছু নমনীয় সিদ্ধান্ত তারা নিয়েছেন। তবে আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আজকের শেষ দিন, আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি হবে। তার আগে রাজ্য সরকারের পক্ষ থেকে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের সকালেই আজকে মেল করা হয়েছিল। জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে যে মেল করা হয়েছিল সেখানে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে সেই শর্তগুলো মেনে নিয়েছিলেন, সেই মতোই মেল করা হয়েছিল। তারপরে তারা যখন বাসে ওঠেন ঠিক তার কিছুক্ষণ আগেই তারা একটি নতুন শর্ত সামনে আনেন যে দুজন স্টেনোগ্রাফারকে তারা সঙ্গে নিয়ে যাবেন। সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি, কিন্তু দেখা গেল একেবারে পরিকল্পনা করে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে যে বাসটি এসেছিল সেই বাসটিকে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাসভবন, সেই বাসভবনের ভিতরে প্রবেশ করে দেওয়া হলো এবং সেখানে দুজন স্টেনোগ্রাফার তাদেরও কিন্তু যে বৈঠক স্থল, সেই বৈঠক স্থলে তাদের প্রবেশ করতে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্য সরকার যেটা চাইছেন যে কোনো মূল্যে একটি বৈঠক করতে এবং যে 5টি বিষয়ের উপর তারা আলোকপাত করতে চাইছেন, বিশেষ করে আন্দোলনকারীরা, সেগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট মতামত রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দেওয়া। দেবজ্যোতি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন কালীঘাট থেকে। আমরা দেবজ্যোতির কাছ থেকে নিতে থাকবো আপডেট প্রতি মুহূর্তে, কারণ বৈঠক শুরু হয়েছে কিনা এটা খুব এই মুহূর্তে জানা জরুরি। কারণ আমরা ঠিক 2 দিন আগে শনিবার দেখেছিলাম যে কালীঘাটে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল পৌঁছেছিল এবং 30-এর বদলে 34 জন সেখানে পৌঁছেছিলেন, কিন্তু সেখানে শেষ পর্যন্ত ভিডিওগ্রাফির দাবিতে, ভিডিওগ্রাফিকে কেন্দ্র করে টাগ অফ ওয়ারে সেই বৈঠক
বৈঠকই হয়নি। এখনো পর্যন্ত নিশ্চিতভাবে খবর পাওয়া যাচ্ছে না যে বৈঠক শুরু হয়েছে কিনা, কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি মতো দুজন স্টেনোগ্রাফারকে নিয়ে তারা প্রবেশ করেছেন। অর্থাৎ প্রাথমিকভাবে এটা বোঝা যায় এখনো পর্যন্ত যে বিরূপ কোনো পরিস্থিতি তৈরি হয়নি, সেই ইঙ্গিত দিচ্ছে এই ইনফরমেশনটাই যে দুজন স্টেনোগ্রাফারকে সঙ্গে নিয়ে জুনিয়র ডাক্তাররা তারা ভেতরে প্রবেশ করেছেন। আমি একটু আসবো বৈশ্বনাথদার কাছে। বৈশ্বনাথদা, আজকে আমরা দেখলাম যে মুখ্য সচিবের পক্ষ থেকে আবারও সকালে মেল করা হলো এবং যে মেলে বলা হলো যেটা ফিফথ এবং ফাইনাল প্রস্তাব। রাজ্য সরকার আন্তরিকভাবে এই বৈঠকে আগ্রহী। একবার নবান্নতেও হয়েছে চেষ্টা, একদিন মুখ্যমন্ত্রীর বাড়িতেও হয়েছে, ও আজকেও আন্তরিকতার সঙ্গে এটা চাইছে। 15 জনের ওনারা মেল করেছিলেন, তারপরে ওনারা 30 জন গেছেন, আজকে আবার 2জন স্টেনোগ্রাফার গেছেন। সবটাই তো সরকার মেনে নিয়েছে। এবার সরকারের ওইখানে অফিসে বসে একটা আলোচনা হবে। সাধারণ মানুষের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলো খুব প্রয়োজন। কিন্তু বৈশ্বনাথদা, কিঞ্জল নন্দ বাসে ওঠার আগে দর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন যে কর্মবিরতি প্রত্যাহার সংক্রান্ত কোনো কমিটমেন্ট তারা আজকের বৈঠকে করে আসবেন না। না, আমি বলছি যে প্রয়োজনীয়তাটার কথা। আমি যেখানে কাউন্সিলর বা যে অঞ্চলে থাকি সেখানে একটু বড় বেসরকারি হাসপাতাল আছে। সরকারি হাসপাতালে মূলত আমাদের প্রান্তিক মানুষরা যায়, সাধারণ মানুষরা যায়। তাদের চিকিৎসা যদি না হয় তখন তারা বাধ্য হয়ে, আর্থিকভাবে তারা এতটা সবল নয় যে তারা এই ধরনের বেসরকারি হাসপাতালে যেতে পারবেন। কিন্তু যদি পরিস্থিতি ভালো হয় তাহলে তারা সরকারি হাসপাতালে চিকিৎসা পেতে পারেন। সরকারি যেটা বিনামূল্যে আমরা ট্রিটমেন্ট পাই। বেঙ্গলে একমাত্র রাজ্য ভারতবর্ষে যেখানে বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবাতে পেতে অসুবিধা হয়, তাহলে আমার মনে হয় এটা প্রয়োজন এবং এটা বিবেচনার মধ্যে রাখা উচিত। আমি আসবো, আমি পঙ্কজবাবুর কাছে যাওয়ার আগে একটু কিঞ্জল নন্দ তিনি বাসে ওঠার আগে কি বলেছেন একটু শোনাবো। আমরা ওখানে মূলত আমাদের যে 5 দফা দাবি সেইগুলো নিয়ে কথা বলবো। কোনো রকম নেগোসিয়েশন বা কম্প্রোমাইজের জায়গায় আমরা থাকবো না। আমরা আমাদের দাবিগুলো নিয়ে যদি আমরা মনে করি যে আলোচনা সদর্থক হয়নি, তাহলে আমরা ফিরে এসে আমাদের জিবি করে মাসের সাথে কথা বলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো। না, ওখানে আমরা কোনো সিজ ওয়ার্ক রিলেটেড বা আন্দোলন অবস্থান বিক্ষোভ রিলেটেড কোনো সিদ্ধান্ত জানিয়ে আসবো না। বিষয়টা প্রসঙ্গে উঠবে, নিশ্চয়ই উঠবে, কারণ সিজ ওয়ার্ক রিলেটেড তো সমস্ত সমস্যা নিশ্চয়ই উঠবে, কিন্তু সিজ ওয়ার্ক রিলেটেড কোনো কথা আমরা ওখানে বলবো না। পঙ্কজবাবু, আমরা যেটা দেখলাম যে সিজ ওয়ার্ক রিলেটেড কোনো কথা সেখানে তারা বলবেন না, অর্থাৎ বোঝা যাচ্ছে কোনো কমিট তারা করবেন না, কোনো রকম কমিটমেন্ট সেখানে তারা করবেন না। তারা শুধু 5 দফা তাদের যে দাবি রয়েছে সেই দাবির উপরই আলোচনা করবেন। সত্যি কতটা সদিচ্ছা দেখা গেছে, কারণ আজকেও আমরা দেখেছি 4 বার মেল চালাচালি হয়েছে মুখ্য সচিব এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে। আসলে এটা বলতেই হবে যে স্নায়ুযুদ্ধ, এখন এই পর্যায়টা স্নায়ুযুদ্ধ হিসাবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু ঘটনার যেখানে সূত্রপাত হয়েছে আমরা দেখলাম যে একটা চূড়ান্ত অব্যবস্থা এবং অধ্যক্ষ গ্রেপ্তার হয়েছেন, যে প্রথমে দুর্নীতি, পরে ঘটনার সঙ্গে তাকে জড়িত এবং একই সঙ্গে আমরা দেখলাম যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তিনিও গ্রেপ্তার হয়েছেন। বিষয়টা হচ্ছে এরা কেন না, তারা প্রমাণ লোপাট, কারণ অপরাধ যেমন একটা তার শাস্তিযোগ্য, তেমনি প্রমাণ লোপাটটাও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু এই প্রমাণ লোপাটের শুধু কি আইসি আছেন? যারা ওপর পর্যন্ত পুলিশ মহলের যে প্রশ্নটা ভেতরে উঠছে, আমাদের এটা মনে রাখতে হবে যে এদের অন্যতম দাবি হচ্ছে সিপি সচিব, যার অনুমতিতে সেদিন বাথরুমটা ভাঙা হয়েছিল, অ্যাডজয়নিং প্লেস ঘেরা হয়নি, অনেক রকম পদত্যাগের দাবিতে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে তারা লালবাজার অভিযান করেছেন এবং স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ চলছে সেটা স্বাস্থ্য সচিবের পদত্যাগ, ব্যবস্থাটাই আসলে একদম র্যানশ্যাক হয়ে গেছে, যে কারণের জন্য বিক্ষোভটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং তারা বলবার
হিম্মতটা রাখছে, কারণ তারা প্রতিদিন তাদের এই রকম একটা অব্যবস্থার শিকার হতে হয়েছে যার গ্র্যাভিটি মনে হয় বলে শেষ করা যাবে না। এবং অপরাধ বিজ্ঞানে আমি জানি না, এরপরে হয়তো গবেষণা হবে যে অপরাধ বিজ্ঞানে এইরকম একটা ডিপ কনস্পিরেসি সেই তার রুটের জন্য এবং তার সেটা নির্মূলের জন্য তারা রাস্তায় এসছে। আমি এই প্রসঙ্গে আসবো, কারণ অভিজিৎ মণ্ডলের গ্রেফতারি অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে। যে সময় দাঁড়িয়ে বারবার কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছিল যে তারা কিছু কিছু সিচুয়েশন, 14 তারিখ রাতে সিচুয়েশন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিছু ভুল থাকলেও সামগ্রিকভাবে কলকাতা পুলিশ তাদের কর্তব্য পালন করেছে, একথা নগরপাল বিনীত গোয়েলকে একাধিকবার বলতে দেখা গেছে। তো এরই মধ্যে গত পরশু সিবিআই এর হাতে অভিজিৎ মণ্ডলের গ্রেফতারি সেটা এই প্রশ্নকে আরও জোরালোভাবে সামনে এনে দিয়েছে যে ওসি টালা থানা অভিজিৎ মণ্ডল, তার ভূমিকা কি ছিল প্রমাণ লোপাটের ক্ষেত্রে, এবং ওসি টালা থানা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি সত্যি হয় তাহলে তিনি কি সেটা নিজে করেছিলেন নাকি তার কোনো ঊর্ধ্বতনের নির্দেশে করেছিলেন। আমি সে প্রসঙ্গে পরবর্তীকালে যাব, তার আগে আমি এই মুহূর্তে কালীঘাটের দিকে যেহেতু আমাদের নজর, আমি সায়নের কাছে আসি। সায়ন, আজকে সকাল থেকে আমরা যে মেল চালাচালি এবং দু তরফ থেকে কখনো একটু এগোনো কখনো একটু পেছনো, শেষ পর্যন্ত কালীঘাটে এই প্রতিনিধি দলের পৌঁছানো এবং স্টেনোগ্রাফার সমেত পৌঁছানো দেখলাম, কি মনে হয় যে সুরাহা হবে আজ? দেখো, সুরাহা হবে কিনা বা কি আলোচনার আউটকাম হবে সে তো যখন মিটিং শেষ হবে তখন জানা যাবে। কিন্তু আমাদের প্রথম কথা হচ্ছে, দেখো যারা আলোচনা করতে গেছেন এটা তো কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়। এমনটা নয় যে সিপিআইএম লাল ঝান্ডা বেঁধে ওখানে বসে আন্দোলন করছেন। ওখানে যারা আন্দোলন করছেন তারা ডাক্তারবাবুরা, সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারবাবুরা, তারা সেখানে আন্দোলন করছেন। মপিয়াদি আমি অনেক ঘাটাঘাটি করে বোঝার চেষ্টা করছিলাম বা জানার চেষ্টা করছিলাম শেষ কবে এমন ঘটনা ঘটেছে যে ডাক্তারবাবুরা বা সমাজের যে কোনো অংশের মানুষ রাজ্য সরকারের ওপরে এতটা অবিশ্বাস তৈরি হয়েছে, রাজ্য সরকার অথবা মুখ্যমন্ত্রীর ওপর এতটা অনাস্থা তৈরি হয়েছে যে তারা সাথে করে নিজেদের স্টেনোগ্রাফারটুকু পর্যন্ত নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। আমি তোমাকে সেই জন্য বললাম যে এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় যে কেউ বলবে যে আমি রাজনীতির দর কষাকষি করছি। সাধারণ ডাক্তারবাবুরা তারা আন্দোলন করছেন, তারা আলোচনা করতে গেছেন এবং রাজ্য সরকারের উপর এতটুকু আস্থা রাখবার কোনো জায়গা নেই, ডাক্তারবাবুরাই দেখাতে পাচ্ছেন না যে সাথে করে স্টেনোগ্রাফারটুকু পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, এখানে বৈশ্বনাথ বাবু ঠিক কথা বলেছেন যে পশ্চিমবাংলার গ্রামীণ প্রান্তিক মানুষজন তারাই সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যায়। আবার এটাও ঠিক যে এই ডাক্তারবাবুরাই 365 দিন কোভিডের সময় আমরা যখন দুর্গাপুজোয় মাতবো সেই সময়তে এই ডাক্তারবাবুরাই তাদের চিকিৎসা করেন। তাহলে কিসের জন্য কি দাবি, এটা রাজ্যের সরকারের অনেক আগে থেকে আরো অনেক মন প্রাণ দিয়ে বোঝা উচিত ছিল। বৈশ্বনাথ বাবু একদম ঠিক বলেছেন, সবাই অভিষেক ব্যানার্জির মতো কোটিপতি নয় যে আমেরিকায় চিকিৎসা করাতে যাবে, সরকারি হাসপাতালেই যেতে হয়। কিন্তু মৌপিয়াদি যে প্রশ্নের উত্তর আমরা পেতে চাইছি, আমরা যে প্রশ্নের উত্তর চাইছি সেটা হচ্ছে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছেন প্রমাণ লোপাটের দায়। আমি খবরে দেখলাম কলকাতা পুলিশের কিছু আধিকারিক নাকি তার পাশে দাঁড়িয়েছেন। কলকাতা পুলিশের আধিকারিকরা তার পাশে দাঁড়িয়ে বলছেন আমরা আপনার পাশে আছি। এখন প্রশ্ন হচ্ছে তো এখানেই, রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রী। তাহলে রাজ্যের পুলিশ মন্ত্রী কি জানেন না যে টালা থানার যিনি ওসি তার পাশে কলকাতা পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন? একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বলছেন আমিও বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, আবার যে ভদ্রলোক, যে টালা থানার ওসি, যিনি সমস্ত তথ্য প্রমাণ লোপাট করলেন বলে অভিযোগ, তাকে যখন সিবিআই গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ বলছে আমরা তার পাশে আছি। আবার সন্দীপ গ্রেপ্তার হওয়ার আগে অবধি সকালবেলা রিজাইন করে বিকেলবেলা তিনি আরেকটা পদ পেয়ে যান। তাহলে গোটা বিষয়টা কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে যারা দুর্নীতি করে বা যারা অপরাধী তারা আমার বন্ধু নয়, তারা আমার শত্রুও নয়। আমি বৈশ্বনাথদার কাছে এখানেই আসবো যে বৈশ্বনাথদা, এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যখন অবিশ্বাসের প্রশ্নটা খুব বড় করে সামনে আসছে, যেটা সায়ন বললেন একটু আগে, যে স্টেনোগ্রাফার নিয়ে যেতে হচ্ছে জুনিয়র ডাক্তারদের, আমরা দেখেছি লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে তারা অনড় ছিলেন এবং লাইভ স্ট্রিমিং না হওয়ায় নবান্ন সভাঘরে বৈঠক সেটা ভেস্তে যায়। ভিডিওগ্রাফি গত পরশুদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টির মধ্যে তাদের যখন বলছেন যে না হলে অন্তত ভেতরে এসে চা খেয়ে যাও, সেই সময় তারা অনড় থেকেছেন যে দুপক্ষেরই ভিডিওগ্রাফি
দরকার। এই যে অবিশ্বাসের বাতাবরণটা, এটাকে কি অস্বীকার করতে পারেন? এর দায় কি সরকারকে নিতে হবে না? না, আমি পারস্পরিক বিশ্বাসের ওপরে ভরসা রাখি, মিউচুয়াল রেসপেক্ট। আর কি স্টুডেন্ট মুভমেন্ট যারা করছেন, একসময় আমিও বাংলায় স্টুডেন্ট মুভমেন্ট করেছি, আমি একটা স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রেসিডেন্টও ছিলাম দীর্ঘদিন। আমি এটুকুই জানি যে অনেক সময় আমাদের সঙ্গে অনেক উচ্চপদস্থ বা মন্ত্রী লেভেলে বা আর অন্য কারোর সাথে বৈঠক হয়েছে, আমরা পারস্পরিক বিশ্বাসের উপরই গেছি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওনারা কি মনে করছেন ডাক্তারবাবুরা, সেটা ডাক্তারবাবুদের বিষয়। আমরা বিশ্বাস রাখবো যে মুখ্যমন্ত্রী যেভাবে অ্যাপ্রোচ করেছেন, ভারতবর্ষের কোনো রাজ্যের, কোনো অঙ্গরাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কোনো আন্দোলনকারীকে এইভাবে সম্মান জানিয়েছেন, তাকে হাত জোর করে বাড়িতে বসতে বলেছেন, চা খেতে বলেছেন, এরকম কোনো দৃষ্টান্ত কেউ দেখাতে পারবেন না। তো মুখ্যমন্ত্রীর যে আন্তরিকতা, মুখ্যমন্ত্রীর যে সম্মান দেওয়া আন্দোলনকারীদের প্রতি, সেখানে তো স্বচ্ছতার প্রশ্নে তাহলে এত আপত্তি কেন? প্রথমে লাইভ স্ট্রিমিং এ আপত্তি, তারপর ভিডিওগ্রাফি দুপক্ষের করায় আপত্তি, আজকে তো ভিডিওগ্রাফির প্রসঙ্গই সেটাই আসছে না, এবং যেখানে বলে দেওয়া হচ্ছে যে, আমি যেটুকু বুঝেছি যে একটা মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সেখানে দাঁড়িয়ে অনেক কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আলোচনার মধ্যে দিয়ে উঠে লাইভ স্ট্রিমিং দেখালে সেটা কোনো এক্সেপশন নেবে কি না কেউ। সুপ্রিম কোর্টের মতো জায়গায় চিফ জাস্টিস যেখানে সুমোটো এই মামলাটা শুনছেন, যিনি সুপ্রিম কোর্ট বলেছিলেন ডাক্তারবাবুদের কাজে যোগদান করার জন্য, এবং কাজে যোগদানের জন্য রাজ্য সরকার তার ব্যবস্থা নিতে পারবে, সেখানে রাজ্য সরকার কোনো রকম না নিয়ে তাদের কাছে মানে যে করেই হোক তাদেরকে বসে আলোচনা করে ব্যবসার সমস্যার সমাধান করতে চাইছেন। এইটাকে যদি কেউ, আমি এখানে একটু সায়নের কাছে আসি, কারণ সায়ন একজন আইনজীবী। সায়ন, রাত পোহালে আমরা জানি সুপ্রিম কোর্টের শুনানি, এবং সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ গত সোমবার, এক সপ্তাহ আগে কি বলেছিল, যে রাজ্যকে নির্দিষ্ট কিছু নির্দেশ দেওয়া হয়েছিল কর্মস্থলে চিকিৎসকদের সুরক্ষা ব্যবস্থা এনশিওর করার জন্য, এবং বলা হয়েছিল যে পরের দিন অর্থাৎ গত মঙ্গলবার বিকেল 5টা থেকে জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেবেন। এখানে কিন্তু কোনো শর্ত ছিল না। ডেফিনেটলি সুরক্ষা সংক্রান্ত যে বিষয়, সেই সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে নিশ্চিত হতে পারছেন কিনা জুনিয়র ডাক্তাররা, এই প্রশ্নটা আলোচ্য হতে পারে। কিন্তু যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে, কারণ সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে এই যে জুনিয়র ডাক্তারদের দাবি সরকার মানলো কিনা তার উপর নির্ভর করবে যে গত মঙ্গলবার তাদের কর্মস্থলে যোগ দেওয়া বা যোগ দেওয়া নয়। দুটো তো আলাদা বিষয়। এক নাম্বার, প্রথম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট, তুমি যেটা এক্স্যাক্টলি বললে, সুপ্রিম কোর্ট সত্যি এটাই বলেছে। আবার এটাও ঠিক, রাজ্যের সরকার যে আলোচনার কথা বলছে আন্দোলনকারীদের সাথে, বা একটু আগে তৃণমূলের প্রতিনিধি বলছিলেন, উনি আমার চাইতে, মানে আমার যত বয়স বৈশ্বনাথ বাবুর আইন জগতে তার প্র্যাকটিসের বয়স তার চাইতে বেশি। কিন্তু বৈশ্বনাথ বাবু যেহেতু এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, তাই জন্য উনি জেনে বুঝে ইচ্ছা করে ভুলটাই বললেন। সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং রয়েছে সেই মামলার সাথে আজকের যে আলোচনা, এই আলোচনার কোনো তো সম্পর্ক নেই। আমার সিম্পল প্রশ্ন, সায়ন, আমাকে তুমি একটা কথা বলো, যেহেতু তুমি আইনজীবী, যে সুপ্রিম কোর্ট যখন বলে দিচ্ছেন যে 10 তারিখ বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে হবে, এবং সেখানে কিন্তু কোনো ইফস এন্ড বাটস নেই, এমন কোনো ইফ নেই যে তার মধ্যে রাজ্য সরকার তারা আলোচনার মাধ্যমে এই 5 দফা দাবি, সেই 5 দফা দাবি মেনে নেবেন, বা পুলিশ কমিশনারকে সরাবেন, বা স্বাস্থ্য সচিবকে সরাবেন, এমন কোনো ইফস এন্ড বাটস নেই। খুব স্পষ্ট, আমি যদি সাধারণভাবে লাইভ স্ট্রিমিং দেখে বুঝে থাকি, রাজ্যের উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু নির্দেশ সুরক্ষা এনশিওর করার জন্য। কিন্তু এই যেভাবে জুনিয়র ডাক্তাররা এখনো কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, সুপ্রিম কোর্টের ডেডলাইন পেরোনোর এক সপ্তাহ পরও সেখানে সুরক্ষার দাবি তো ব্যাকসিটে, এটা আদালত অবমাননা নয়? এক্স্যাক্টলি মৌপিয়াদি, যদি আদালত, আমি তোমাকে বলছি, যদি আদালত অবমাননা হয়ে গিয়ে থাকে, কন্টেম্পট অফ কোর্ট যদি হয়ে গিয়ে থাকে, তাহলে রাজ্য সরকার একটা কন্টেম্পট ফাইল করুক।
রাজ্য সরকার কন্টেন্ট ফাইল করে নির্দিষ্টভাবে বলুক যে সুপ্রিম কোর্ট এই গাইডলাইন দিয়েছিল, সুপ্রিম কোর্ট এই ডিরেকশন দিয়েছিল, ইনস্পাইট অফ দ্যাট ডাক্তারবাবুরা ফেরেননি। আবার জুনিয়র ডাক্তারবাবুদের সাথে সিনিয়র ডাক্তারবাবুরাও বলেছেন আমরা তার পাশে আছি। তাহলে রাজ্য সরকার একটা কন্টেম্প্ট ফাইল করুক, তারপর তো এই আলোচনা অব্দি উঠবে। কিন্তু কথা হচ্ছে এটাই, আমরাও বহু সময়, এটা আইনজীবী হিসেবে বলছি, যে আদালত কোনো একটা রায় দিয়ে দিল, কিন্তু আমরা সেই কাজটা তখনও করতে পারি না নিরাপত্তাহীনতার জন্য। পরবর্তী ডেটে সেই মামলাটা উঠলে আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করি। এক্ষেত্রেও বিষয়টা যদি তাই হয়ে গিয়ে থাকে, তার কারণ এখানে আইনজীবী তো বসে রয়েছেন, উনিও তো আইনজীবী, উনি এক্ষুনি গোটা দেশের কথা বলছিলেন। বিশাখা গাইডলাইন, তুমি বলো তো এটা ঠিক যে গোটা দেশে বিজেপি শাসিত রাজ্যে আরো বাজে অবস্থা, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা সরকারি হাসপাতালে এই অবস্থা হচ্ছে, সরকারি হাসপাতালে রেপ হচ্ছে, তারপর মার্ডার হচ্ছে, তারপর সেখান থেকে প্রমাণ করার জন্য সরকারি আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন। কে? এক্স্যাক্টলি, আমরা এটা বলছি পিয়াদি, অন্য কোনো বিষয় নয় তো। রাজ্য সরকার কন্টেম্প্টের জন্য কলকাতা শহরের বুকে সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় একজন চিকিৎসক, তাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে এবং সেটা ব্রুটালি খুন করা হচ্ছে। এটা ভয়ঙ্কর ঘটনা, এই বিষয়ে কারো বিন্দুমাত্র কোনো বক্তব্যের অবকাশ নেই। আমার এখানে পঙ্কজবাবুর কাছে প্রশ্ন, যে পঙ্কজবাবু, কিন্তু কর্মবিরতি প্রত্যাহারের রীতিমতো নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল এবং সেই ডেডলাইনটা কিন্তু 6 দিন আগে পেরিয়ে গেছে। না, প্রথম কথা বলি যে ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলন, এই আন্দোলনও ভারতবর্ষ কোনোদিন দেখেনি, এই ঘটনাও কোনোদিন দেখেনি যে হসপিটালের মধ্যে কর্তব্যরত অবস্থায় এই একজন মহিলার ডাক্তারের সঙ্গে যা ঘটেছে তার কোনো নিদর্শন মনে হয় ভারতবর্ষে আলাদা করে খুঁজে পাওয়া যাবে না। যে কারণের জন্য জনরোষ প্রায় আছড়ে পড়েছে। সমাজের সব বর্গের মানুষ, সব মতের মানুষ, সব ধর্মের মানুষ রাস্তায় নেমেছে। এই একটা অভূতপূর্ব অবস্থা। সুতরাং সরকার সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে কার্যকর করার, আমি বলবো যে এটাকে কি বলবো, ধৃষ্টতা বলবো, সাহস বলবো, যাই বলি না কেন, কোনোটাই দেখাতে পারছেন না, তাই আলোচনা টেবিলে আসছে। সিম্পল প্রশ্ন রয়েছে, ডেফিনেটলি আমার এখানে একটাই বক্তব্য, যে গত 7 দিনে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে সুরক্ষা সংক্রান্ত যে সমস্ত নির্দেশ দিয়েছে সেগুলো মিট করতে পেরেছে কিনা রাজ্য সরকার, তাই নিয়ে কটা আলোচনা আমরা হতে দেখেছি। দেখিনি আমরা এই যে জুনিয়র ডাক্তাররা তারাও যখন বৈঠক করতে যাচ্ছেন এবং বৈঠক হচ্ছে না, ফিরে আসছেন, সেটা নবান্ন সভাঘর থেকে হোক অথবা কালীঘাট থেকে, সেখানে তারা এই বক্তব্যটা কোথায় রাখছেন? তারা তো রাখছেন লাইভ স্ট্রিমিং কি লাইভ স্ট্রিমিং নয়, দুপক্ষের ভিডিওগ্রাফি কি ভিডিওগ্রাফি নয়। তাদের 5 দফা দাবির মধ্যে এটা হচ্ছে তাদেরকে বলতে তাদেরকে এই প্রশ্ন করতে দেখা যাচ্ছে। 5 দফা দাবির মধ্যে নিরাপত্তাটা অবশ্যই আছে, এটা অস্বীকার করা যাবে না। এবং আমরা তো দেখলাম যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে সিআরপিএফ মানে নিয়োগ করা হয়েছিল, তাদের মিনিমাম অ্যামিউনিটিস পর্যন্ত দেওয়া হয়নি, সেই অভিযোগ কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছে। আমরা তো এটাও দেখেছি যে মানে আমি নিরাপত্তার জন্য যাকে নিয়োগ করব, যাতে সে তার কোনো রকম মিনিমাম যে ব্যবস্থাটা, একটা সার্ভিসেরও তো একটা কন্ডিশন থাকে, সার্ভিস কন্ডিশন, আমি সেটা প্রোভাইড করব না বা আগ্রহী নই, এই রকম যে অবস্থা পুরো বিষয়টাকে। এবং ঘটনার পরম্পরা যা যা হয়েছে, আমরা যদি প্রতিটা ঘটনা দেখি যে মানে ইনফরমেশন গ্যাপ হয়ে যাচ্ছে, মিসিং লিঙ্ক, এই মিসিং লিঙ্কের জন্য কিন্তু তারপরেও যে তথ্য পেয়েছে, তাদের যে পলিগ্রাফি টেস্ট, তাদের মোবাইল ট্র্যাকিং, সমস্ত কিছুর মধ্যে অসঙ্গতি পুরো মাত্রায় আছে। এবং যে কারণের জন্য আজকে বড় বড় আধিকারিকরা বাড়িতে গেলেন কারণ তারা আশঙ্কা করছেন হয়তো এর পরের ধাপে সিবিআই কোনো ব্যবস্থা নিতে। আমি এই প্রসঙ্গে আসবো আলোচনায়, ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতেই হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। সমস্ত নজর এই মুহূর্তে কালীঘাটে। আর আজকে আমরা দেখেছি যে সিনিয়র ডাক্তাররা তারা সরব হয়েছেন, তারা এই স্বাস্থ্যক্ষেত্রে ঘুঘুর ভাষা নিয়ে আরও একবার সরব হয়েছেন।
The actual problem is a criminal nexus run by few doctors who are very close to the current ruling political dispensation, which is running a criminal nexus across the state health sector on different institutions of health sector, like the health department, like the medical colleges, like the West Bengal Medical Council, the health university, the health recruitment board, like the Medical Service Corporation Limited, everywhere in the health sector. It's a syndicate. And because of this syndicate, this could happen, this in a time could happen. So if we want a justice for this syndicate should be, taken to task. বৈশ্যানবদা, যদি আমরা ধরে নিই যে জুনিয়র ডাক্তাররা তারা তাদের সহকর্মীর এরকম নির্মম মর্মান্তিক পরিণতি, সেই শখ থেকে তারা এই আন্দোলন করছেন, যেটা ঠিক, যেটা সত্যি, সেটাই স্বাভাবিক। তার পাশাপাশি সিনিয়র ডাক্তার যারা, তারাও তো সমস্ত রকমের সলিডারিটি দেখাচ্ছেন, সমস্ত রকমের সমর্থন দেখাচ্ছেন, গোটা সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা সমর্থন জানাচ্ছেন, এবং সরাসরি সিনিয়র ডক্টররা তারা অভিযোগ করছেন যে সিন্ডিকেট রাজ নিয়ে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে আপনাদের, এবার স্বাস্থ্যক্ষেত্রে সিন্ডিকেট রাজের অভিযোগ তারা তুলছেন। আমি প্রথমে বলি, উনি মানে আমি যাওয়ার আগে সায়ন এবং এরা বলছিল বিরতির আগে, আমাদের এই বেঙ্গলে আমি একগাদা নাম বলতে পারি, ডক্টর অনিতা দেয়ান থেকে আর বর্ণালী দত্ত থেকে, ধানতলা, বানতলা, ফুলবাগান, সিঙ্গুর বা হাতরাস বা উন্নাও বা গুজরাট বা মণিপুর মহিলা কুস্তিগিরকে যিনি মলেস্ট করেছেন তিনি প্রধানমন্ত্রীর পাশে বসে আছেন। নানান ঘটনা সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে হয়েছে। কিন্তু আমরা কুৎসিত এই ঘটনাকে, নক্কারজনক এই ঘটনাটায় আমরা ফাঁসির দাবি চেয়েছি এবং আমরা এটার জন্য মিছিল করেছি, প্রতিবাদ জানিয়েছি। বড় বড় ডাক্তারবাবুরা নিশ্চয়ই তার সহকর্মীদের সঙ্গে থাকবেন, বা জুনিয়র ডাক্তারদের, তার সহপাঠীর প্রতি তাদের একটা ফিলিংস থাকবে যে ঘটনাটা ঘটেছে। আমরা তো চাইছি যদি সিন্ডিকেটটা অস্বীকার করতে পারেন, সিন্ডিকেট নিয়ে হুইসেল তো আক্তার আলী শুধু বাজিয়েছিলেন এমনটা নয়, সিন্ডিকেট নিয়ে আরজি করে সিন্ডিকেট নিয়ে তো আপনাদের দলের সেই সময় যিনি রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, তিনিও হুইসেল ব্লোয়ারের কাজ করেছিলেন, তিনিও প্রশ্ন তুলেছিলেন। দেখুন, আমি যেটা দেখলাম এখানে তদন্ত তো হচ্ছে, এই তদন্তেতে সিবিআই প্রথমে ওই প্রিন্সিপালকে অ্যারেস্ট করলো করাপশনের, মানে এই সিন্ডিকেট বা এই আপনি যেটা উল্লেখ করছেন দুর্নীতির কেসে। তারপর তার আগে অন্তত 11 দিন তাকে সিবিআই প্রতিদিন সকালে ডেকেছে, রাত্রি পর্যন্ত বসিয়ে রেখেছে। তারপর একটা ওই দুর্নীতির মামলায় ওনাকে অ্যারেস্ট করলো, কাস্টাডি করলো, তারপরে জেল কাস্টাডি হলো। তারপর একটা সোন অ্যারেস্ট করে এটা ট্যাগ করেছে এই মামলাটাতে, যেটাতে টালা থানার ওসিকে অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, রেপ অ্যান্ড মার্ডার মূল যে মামলাটা যেটা নিয়ে এই আলোড়ন, সেই মূল মামলাটাই কিন্তু এখনো পর্যন্ত যে অগ্রগতি আমরা চোখে দেখতে পাচ্ছি, সেতে অগ্রগতি কি হয়েছে সেটা আগামীকাল সুপ্রিম কোর্টে হয়নি। ওসি টালা তিনি গ্রেফতার হয়েছেন পরশু অবধি ডেফিনেটলি প্রশ্ন ছিল যে কোথায় অগ্রগতি, একজনই মাত্র গ্রেফতারি সঞ্জয় রায়, কিন্তু ওসি টালা তিনি গ্রেফতার হয়েছেন এবং সন্দীপ ঘোষ তাকে সোন অ্যারেস্ট করা হয়েছে। আমি আলোচনায় ফিরবো, তার আগে একবার দেখাবো প্রতিবেদনে। লাগাতার বিক্ষোভ, প্রতিবাদ, ধর্ণা, অরাজনৈতিক আন্দোলনের এমন চেহারা এর আগে হয়তো বাংলা দেখেনি। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে ফুঁসছে গোটা দেশ। নৃশংস এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার 3 জন। 9 আগস্ট জরুরি বিভাগের 4 তলায় সেমিনার হলে উদ্ধার হয় নির্যাতিতার দেহ। ঘটনার তদন্ত হাতে নিয়ে 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে, ধর্ষণ এবং খুনের ঘটনায় মূল অভিযুক্ত। গত শনিবার 14 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সরকারের বৈঠক ভেস্তে যায়। ওই দিন রাতেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। খুন এবং ধর্ষণের ঘটনায় কেন গ্রেফতার টালা থানার ওসি? টালা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ। সকাল 10:03 প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মারফত খবর পান টালা থানার ওসি। সকাল 11টা অপরাধ স্থলে পৌঁছন টালা থানার ওসি। সময়ের ব্যবধান প্রায় 1 ঘন্টা। ওসি কেন দ্রুত গেলেন না? চিকিৎসকরা মৃত ঘোষণা করার পরও প্রথম জিডিতে বলা হয় অচৈতন্য অবস্থায় উদ্ধার। কেন প্রায় 14 ঘন্টা পর এফআইআর?
সঠিক পদ্ধতি মেনে নমুনা সংগ্রহের ভিডিওগ্রাফি হয়নি। পরিবার দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে চায়, কিন্তু তা হয়নি কেন? মামলার সঙ্গে সম্পর্কিত তথ্য প্রমাণ বিকৃত করার অভিযোগ। পরেও চলে গেছিলাম টালা থানায় বডি প্রিজার্ভ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি, তখন আমাদের প্রেশার দিয়েছে বডি যাতে আমরা তাড়াতাড়ি, মানে তখন তো বাড়িতে এসেই গেছে। আমরা টালা থানায় আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি প্রিজার্ভ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না, শোনেনি আমাদের কথা। আপনারা বলেছেন? হ্যাঁ। সত্যি কি এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত টালা থানার ওসি? যদি সত্যি হয় তাহলে সিবিআই আরজিকর মামলা হাতে নেওয়ার কেন 1 মাস পর অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হলো? উনি ওনার বেস্ট দিচ্ছেন, আমরাও দেখেছি আর আমিও সেটা দেখছি যে উনি বাড়িতে আসতেই পারেননি, আর উনি রাত দিন ওখানে কাজ করেছেন, ওনার বেস্ট করেছেন। লালবাজার আপনাকে কি জানাচ্ছে? পুরো ডিপার্টমেন্ট আপনার সঙ্গে আছে? পাশে আছেন। সিবিআই কি আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেছিল এখনো? না। গত শনিবার গ্রেফতার করা হয় আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। তার বিরুদ্ধে কি অভিযোগ? সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ, আইনজীবীর সঙ্গে কথা বলেও এফআইআর করতে নারাজ ছিলেন। সকাল 8:58 নাগাদ প্রথম খবর পান, কিন্তু তখনই হাসপাতালে যাননি সন্দীপ, খুনের অভিযোগও করেননি। সকাল 8:58 থেকে সকাল 10:03 পর্যন্ত টালা থানার ওসির সঙ্গে ফোনে কথা বলেন সন্দীপ, ঘটনাকে গুরুত্ব দিতে চাননি। এই পরিস্থিতিতে সোমবার টালা থানার ওসির বাড়িতে যায় অ্যাডিশনাল সিপি 4 বি সলোমন নিশা কুমার। তার সঙ্গে ছিলেন ডিসিইডি, ডিসি এসএসডি। পরিবারের সঙ্গে কথা বলেন তারা। ওসি ওনার কোনো দোষ নেই, যেটা আমার পার্সোনাল বিলিফ আছে। যা কিছু উনি করেছেন উনি উইথ গুড ইন্টেনশন, ভালো ইন্টেনশনে উনি ওখানে স্পটে তাড়াতাড়ি পৌঁছেছেন যখন উনি ইনফরমেশন পেলেন। 17 সেপ্টেম্বর পর্যন্ত অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের আরজিকর শুনানি, যার দিকে তাকিয়ে গোটা দেশ। কলকাতা টিভি। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন চন্দন ঘোষ চৌধুরী। চন্দন, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এই মুহূর্তে কালীঘাটের দিকে সবার নজর, যে সেখানে আজকে রফাসূত্র বেরোয় কিনা, কালী শুনানি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডেভেলপমেন্ট ঘটে গেছে, ওসি টালা তিনি গ্রেফতার হয়েছেন। ওসি টালা গ্রেফতার হয়েছেন এবং সন্দীপ ঘোষকে এই ধর্ষণ এবং খুনের মামলা, যাকে অ্যারেস্ট করা হয়েছিল দুর্নীতির মামলায়, সেই সন্দীপ ঘোষকে ধর্ষণ এবং খুনের মামলায় অ্যারেস্ট করা হয়েছে। অর্থাৎ এবার তো প্রশ্ন উঠবে যে এই সঞ্জয় রায় একা, নাকি আসলে এটা একটা প্রাতিষ্ঠানিক অপরাধ? অ্যাবসলিউটলি মৌপি, আমি এখানে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমি তোমাদের স্ট্রিমটা এন্টায়ারলি দেখেছি, প্রত্যেকের বক্তব্য শুনেছি। একটা জিনিসে আমাদের কোনো সন্দেহ নেই যে সিবিআইয়ের বিরুদ্ধে অনেক দিন ধরে এই প্রশ্নটা ছিল যে সিবিআইয়ের অগ্রগতি কী, অর্থাৎ অ্যারেস্ট তো আমরা করেছি, ঠিক সেখানে দাঁড়িয়ে এই ধর্ষণ কাণ্ডে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে এবং ওই কারণে গ্রেপ্তার করা একটা জিনিসকে এস্টাবলিশ করলো যে এটা শুরু, এটা কিন্তু হিমশৈল চূড়া, এর কিন্তু একটা ব্যাপক ব্যাপ্তি আছে, এটা কোনো সন্দেহ নেই। আমার বারবার মনে পড়ছে ইন রিফ্লেকশন, তুমি যদি একটু পিছিয়ে গিয়ে দেখো 9 তারিখ অগস্ট মাসে এবং তারপরে 13 তারিখ পর্যন্ত মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক কর্তাদের বিভিন্ন বক্তব্য, এবং প্রতিটা বক্তব্যের মধ্যে একটি জিনিস প্রমাণিত সত্য ছিল যে তারা সততার সাথে চেষ্টা করছেন, কিন্তু তারা তবুও সিবিআইকে দিয়ে দিতে পারেন। ইনফ্যাক্ট যদি সেটা মনে করে, তখন একটা সময় এলো হাতের বাইরে বেরিয়ে গেল। কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে, আমরা যখন সিপির স্টেটমেন্ট দেখতাম এবং তার সাথে সাথে মুখ্যমন্ত্রীর বিভিন্ন স্টেটমেন্ট দেখতাম, একটি জিনিস ক্লিয়ার ছিল, সেটা হচ্ছে প্রশাসনিক অগ্রগতি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই পশ্চিমবাংলা কি করেছে। প্রশ্নটা কিন্তু এখানে একটা বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়ে গেল। বারবার একটা থানার ওসি যখন গ্রেপ্তার হয় এবং যেখানে আরজিকর অবস্থিত, এটা একটি ঘটনা হতে পারে না, অর্থাৎ বহু ঘটনার মিলিত একটা প্রয়াস। ওসি টালা যে অ্যারেস্ট হয়েছে, মনে রাখতে হবে যে আগামীকাল শুনানি রয়েছে এবং গোটা বিষয়টা সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিয়েছে। সেখানে দাঁড়িয়ে যদি আমরা ধরেও নিই যে শুধুমাত্র গ্রেফতার করার জন্য গ্রেফতার করা হয়েছে ওসি টালাকে, সেটাকেও জাস্টিফাই করতে হবে সিবিআইকে। একটা কেসে ওসি টালা তিনি অ্যারেস্ট হয়ে গেলেন, প্রশ্ন উঠবে না? এবার কি প্রমাণ লোপাটের অভিযোগ সেটাকে ওড়ানো যায় না? এখানে প্রশ্ন হলো যে কালকে তো বিচার হবেই, বিষয়টা আলোচনায় আসবে নিশ্চয়ই। ওসি টালার এগেনস্টে যেটা অ্যালিগেশন, অন্তত আমরা মিডিয়াতে যা দেখেছি
যে আমি তো ওনার লয়ার না বা ওনাকেও ডিফেন্স করতে আসিনি, ওনা যেটা দেখেছি যে ওনার বক্তব্য, উনি যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার উনি দেরিতে পৌঁছেছেন এবং যেটাকে ঘিরে দেওয়ার কথা ছিল সেই জায়গাটা উনি করেননি, উনি নেগলেক্ট করেছেন ইনভেস্টিগেশনের পার্ট। প্রশ্ন তো হচ্ছে এটাই, তাহলে ডিসি সেন্ট্রাল একের পর এক প্রেস কনফারেন্স করেছেন যেখানে বলেছেন যে প্লেস অফ অকারেন্স সেটাকে কর্ডন অফ করা হয়েছিল, এমনকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে যাকে দেখানো হয়েছে প্রেস কনফারেন্সে কলকাতা পুলিশের সদর দফতর থেকে একটা প্রেস কনফারেন্স করা হচ্ছে, দেখা যাচ্ছে সেই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টই না, সে অভিজ্ঞ। ঠিক না, একটা পুলিশ যাকে পরে শাসক দলই ডিজন করছে। না কমিশন অফ অফেন্স, এক মিনিট কমিশন অফ অফেন্স যেটা ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে আপনি বলছেন যে পরবর্তীকালে পুলিশ সঠিক স্টেপ নেয়নি বা কাউকে দেখানো হয়েছে যেটা ভুল দেখানো হয়েছে, কাউকে আড়াল করা হয়েছে, এটাই আপনার বক্তব্য। সেইটা কিন্তু মূল যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাতে কারা জড়িত ছিল সেটা কিন্তু সিবিআই এখনো পর্যন্ত তদন্তে আনতে পারেনি। আমি একটা আপডেট দিয়ে দিই, কারণ যেহেতু কালীঘাটের দিকে সবার নজর রয়েছে, আগ্রহ রয়েছে সবার। আমার সহকর্মী দীপ্তিমান যেটা জানাচ্ছেন এই মুহূর্তে যে কালীঘাটে বৈঠক শুরু হয়েছে, মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পারছি। চিকিৎসকদের কর্মস্থলে সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ শেষ পর্যন্ত বরফ গলেছে, যে আইস ব্রেকিং যেটাকে বলা হয়, যে বৈঠকটা শুরু হয়েছে। আমরা এর আগে দফায় দফায় দেখেছি যে বৈঠক করতে নবান্ন সভাঘরে পৌঁছে গিয়ে এমনকি কালীঘাটে পৌঁছে যাওয়ার পরও বৈঠক হয়নি, বৈঠক ভেস্তে যায়। তাই সবাই আজকেও আলাদাভাবে নজর ছিল যে ঠোঁট আর চায়ের কাপের মধ্যে যে ফাঁকটা সেটা পূরণ হয় কিনা। আমাদের সঙ্গে রয়েছেন দীপ্তিমানের কাছ থেকে আপডেট নেব। দীপ্তিমান। হ্যাঁ, একেবারে দেখো অঙ্কিয়া, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত বৈঠকের শুরুতেই কিন্তু তাদের যে 5 দফা দাবি রয়েছে সেটা তারা দিয়েছেন মুখ্যমন্ত্রীকে, এবং এখন যেটা চলছে, যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যে চতুর্থ যে পয়েন্টটা ছিল অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো এবং সেটাকে সেখানকার নিরাপত্তা, চিকিৎসকদের নিরাপত্তা কি করে বাড়ানো যায় এবং সেই নিরাপত্তার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 26টা যে মেডিকেল কলেজ রয়েছে সেখানকার সবারই এখানে একজন করে প্রতিনিধি রয়েছে, সেক্ষেত্রে এই প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন রকম ভাবে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি কি ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, সরকার কি কি করবে, সরকারের পক্ষ থেকে কি কি করা হচ্ছে, এই সব ব্যবস্থাগুলো কিন্তু এখন জানানো হচ্ছে এবং পুরোপুরি তাদের কাছ থেকেও একটা ভিউজ নেওয়া হবে যে কি কি তারা মনে করছেন আরো এই পরিকাঠামো সুন্দর কি করে করা যায়, আরো ভালো ডেভেলপ পরিকাঠামো কি করে করা যায়, নিরাপত্তার ক্ষেত্রে কি কি করা যেতে পারে। রাজ্য সরকার যে 100 কোটি টাকা খরচ করছে, এই পুরো রাজ্যের পক্ষ থেকে পুরো তাদেরকে সবকিছু বলা হচ্ছে এবং তাদের কাছ থেকে ভিউজ নেওয়া হবে। এই প্রথম সবে শুরু হয়েছে এবং এইটা চলবে এবং এইটা মনে হচ্ছে এই বৈঠক কিন্তু একটু বেশিক্ষণই চলবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ দীপ্তিমান, তোমার কাছ থেকে আপডেট নিতে থাকবো। অভিজিৎ মণ্ডল, যার তালা থানার ওসি, যাকে গ্রেপ্তার করা হয়েছে, এখন তো কলকাতার উচ্চপদস্থ আধিকারিক যারা পুলিশ আধিকারিক তারা খুব তার জন্য সহমর্মিতা দেখাতে গেছেন। ঠিকই, এর আগে মুখ্যমন্ত্রী সহমর্মিতা দেখিয়েছেন, বলেছেন 4 জায়গায় তাকে কেন ভর্তি করা হয়নি সেই নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, সেরকমও প্রেসে এরকম বিবৃতিও এসছে। বিষয়টা হচ্ছে যে আমি আগেও বলেছি, যারা সো মেনি মিসিং লিঙ্ক, যে কারণের জন্য এতটা সময় লেগেছে, এবং যেটা উনি বললেন যে আমি কাউকে অ্যারেস্ট করলাম, আমাকে প্রডিউস করতে হবে, যদি আমার উপযুক্ত এভিডেন্স না থাকে তাহলে সে বেল পেয়ে যাবে, এটা বুমেরাং হয়ে যায় কেসের ক্ষেত্রে। এবং এই যে এর আগের দিনের শুনানিতে আমরা দেখেছি যে যেটা নিয়ে প্রশ্ন উঠেছে, মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ, বাকিটা কোথায় গেল? বাকি মোপিয়া একটা জিনিস আমি বারবার বুঝতে পারছি, পঙ্কজদা একটা জিনিস আমি বারবার বুঝতে পারছি যে আজকে যদি স্ট্রিমিং এর যে প্রশ্নটা ছিল না, আজকে কিন্তু সত্যি স্ট্রিমিং হচ্ছে। এই তোমার মতো অনুষ্ঠানগুলো কিন্তু স্ট্রিম করছে প্রতিটা মুহূর্তে। যে আলোচনাটা ভিতরে হচ্ছে, আমরা তো আলোচনা চাই, আমরা সবাই চাই সেটেল হোক, মানুষ সুরক্ষা পাক, চিকিৎসা পাক, চিকিৎসকরা ফিরে আসুন, প্রোটেক্টেড হোক। কিন্তু আমরা একটা জিনিস বারবার যেটা মনে করছি, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে ভালো কিনা জানি না, একটা ফোর্স, যে ফোর্সটা শুড বি ডিসিপ্লিনড, এবং সেই ফোর্সের মধ্যে থেকে একজন ওসি তাকে অ্যারেস্ট করা হলো, এভিডেন্স ছাড়া অ্যারেস্ট তো করা হয়নি, আমরা তো বারবার বলেছি। এবং তৃণমূল কংগ্রেস আমাদের বারবার এই প্রসঙ্গগুলো তুলে বারবার কটাক্ষ করেছেন যে কাউকে তো আর অ্যারেস্ট করা গেল না যা করেছি আমরা। এই দুজনকে যে এভিডেন্সিয়াল প্রুফ করা গেছে, তাতে একটা জিনিস প্রমাণ হয়েছে, সেটা হলো যে এটা এভিডেন্সিয়ালি প্রুফ যে তাদের প্রডিউস করা হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে। তারপরেও যদি সহমর্মিতার প্রশ্নটা প্রশাসনিক স্তরে থাকে, ইট ইজ আ গ্রেট কোয়েশ্চেন
কোয়েশ্চেন আগেইনস্ট ডেমোক্রেসি। এবং আমি আরেকটা কথা বলছি যে একজন মানে কি বলবো যে চিফ স্পোক্স পারসন সঞ্জয় রায় বলে যাচ্ছে ইচ্ছে করে ডেলিভারেটলি অন্য একটা মোটিভ থেকে। কেন? প্রোনাউন্সিয়েশনে তার কোনো প্রবলেম নেই, কিন্তু রায়কে রায় করা এটা একটা বলা যেতে পারে মিসলিডিং ইনফরমেশন, সেটাও করা হয়েছে এর মাঝখানে, যাতে অন্য দিকে কিছু তো বোঝা যাচ্ছে না। আলোচনা হচ্ছে একটা, আপনি চলে যাচ্ছেন বলছেন। আমি সঞ্জয় রায় প্রসঙ্গে না ঢুকে আমি যদি অভিজিৎ মণ্ডল এবং তাকে কেন্দ্র করে, যেটা আপনিও একটু আগে বলছিলেন, খুব ভ্যালিড পয়েন্ট, যে আমরা দেখেছি স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন যে এই ওসি টালা তিনি অসুস্থ হয়েছিলেন, তার প্যানিক অ্যাটাক হচ্ছিল, সেই সময় 4-4টি বেসরকারি হাসপাতাল তাকে ফিরিয়ে দেয়, তারপর তিনি সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সেই ওসি টালা গ্রেফতার হচ্ছেন, পোস্টমর্টম করেছেন সেই ডাক্তারকে মনে হয় এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে প্রতিটা পদক্ষেপ কিন্তু বলে দিচ্ছে অভিমুখটা ঘোরানোর একটা চেষ্টা ছিল। কাকে গুলি করার কথা বলা হয়েছিল? আমরা আইনের লোক আছে, এটা কেন বলছেন না 1983 সালে যখন জ্যোতিবাবু জুনিয়র আন্দোলনকে সেটা নিয়ে সেটা কেন আসবে না? এই জুনিয়র ডাক্তারদের তো সুপ্রিমের পুলিশ সিটে তুলে দিয়েছিল মানুষ 1983 সালে দাঁড়িয়ে ছবিটাও আপনারা সার্ভিস বলুন, এই বিষয়টা বলুন, আমি বুঝতে পেরেছি আপনার যা যা বলার আছে বলুন। ও 1983টা বলা যাবে না, জুনিয়র ডাক্তারের আন্দোলনে আলোচনা করি, ইতিহাস জিওগ্রাফিটা মুখ্যমন্ত্রী তো জুনিয়র ডাক্তারের সাথে আলোচনা করছেন, হলো কেন? মানে আপনি সেটা বলতেই পারেন না। কোটি টাকার কেলেঙ্কারি উঠে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উপরে পুলিশের লাঠিচার্জ হয়েছিল কি হয়নি আপনি বলুন? আপনি সিনিয়র পারসন হিসেবে বলুন যে 1983 সালে জুনিয়র ডাক্তারের আন্দোলনের উপরে পুলিশের লাঠিচার্জ হয়েছিল কি হয়নি? সেটাও আপনি বলবেন না, সেটাও বলুন। আসবো, আমি সায়নের কাছে আসবো। সায়ন, এই যে এই কদিনের মধ্যে সম্ভবত সবচেয়ে বড় ডেভেলপমেন্টটা হচ্ছে ওসি টালার গ্রেফতারি। আমাদের সহজ প্রশ্ন মৌপিয়াদি, যে ওসি টালা, এই টালা থানার অন্তর্গত হচ্ছে আরজিকর হাসপাতাল। দেখো আজকে প্রায় এতগুলো দিন, প্রায় 1 মাস পেরিয়ে যাওয়ার পরে এই লাগাতার আন্দোলনের জেরে কিন্তু মৌপিয়াদি, এই লাগাতার ডাক্তারবাবুদের আন্দোলনের জের, নাগরিক আন্দোলন, এই সামগ্রিক আন্দোলনের জেরে এবং অবশ্যই চাপে পড়ে শেষ অবধি এসে একটা জিনিস এখান থেকে বেরোচ্ছে যে যাদের দায়িত্ব ছিল তদন্ত করবার, যাদের ওপর ভরসা রাখি আমরা যে একটা বিষয় যদি হয়, একটা ক্রাইম যদি ঘটে, তারা তদন্ত করে শাস্তি দেবে, এখন দেখা যাচ্ছে তারাই তথ্য প্রমাণ লোপাট করেছে। আমি তোমাকে প্রথমে যে কথাটা বলছিলাম যে টালা থানার ওসি যদি কোনো তথ্য প্রমাণ লোপাট করে থাকে অন হিজ ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি, ব্যক্তি টালা থানার ওসি, তাহলে কেন আজকে কলকাতা পুলিশের টপমোস্ট আধিকারিকরা তার পাশে দাঁড়াচ্ছেন? এটা কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না? রাজ্যের পুলিশ মন্ত্রী জানেন না? তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠলো, আমি তোমায় 2টো উদাহরণ দিচ্ছি। এক, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠলো, সন্দীপ ঘোষ সকালে রিজাইন করলো, বিকেলে তাকে মেডিকেল কলেজে পদ দিয়ে দেওয়া হলো। 2, টালা থানার ওসিকে সিবিআই গ্রেফতার করলো, টালা থানার ওসির পাশে আজকে কলকাতা পুলিশ দাঁড়িয়ে পড়লো। ধর্ষক আর তার সাথে নির্যাতিতা একসাথে কখনো পাশে দাঁড়ানো যায় না। তৃণমূলের প্রতিনিধিকে অন্তত এইটুকু বুঝতে হবে, হয় আপনি ধর্ষকের পক্ষে, নয় আপনি নির্যাতিতার পক্ষে। আমি কিছুটা ধর্ষকের পক্ষে আর কিছুটা নির্যাতিতার পক্ষে, এটা হতে পারে না। আর কত বদনাম করার চেষ্টা করবেন করেই আমরা যখন এই ডিবেট গুলো করছি, আমরা যখন আপনারা পুরোপুরি প্রশাসনের অন্তরে গিয়ে বলেন, আপনারা নিজেদের গুলো বলতে পারবেন না। কথা বলছি বৈশ্বনাথদা প্লিজ, বৈশ্বনাথদা প্লিজ, আমরা বলছি 365 দিন অনেক রাজনীতি করার টপিক পাওয়া যায়, কিন্তু এইটুকু মাথায় রাখবেন, আমরা সন্ধ্যেবেলায় ডিবেট গুলো যখন করতে বসি, হয়তো সেই নির্যাতিতার মা বা বাবা টিভির রিমোট ঘোরাতে ঘোরাতে আমাদের এই কথাগুলো শোনে। এমন কোনো কথা বলবেন না, এমন কিছু মন্তব্য করবেন না যাতে আপনারা আরো নিচে নামেন। এটা শুধু রাজনীতির কচকচানি নয়। আপনার কি মনে হলো যে আমরা কোনো জায়গায় কোনো খারাপ কাজকে সমর্থন করেছি? আপনি তো আপনার শুধু ভুল কথা মুখে আমার মুখে বসানোর চেষ্টা করছেন। আমরা সবার আগে ভেবেছি ফাঁসি চাই বলে, মুখ্যমন্ত্রী রাজ্যে মিছিল করেছে, রাজ্যের প্রশাসন বলেছে মুখ্যমন্ত্রী মিছিল করে না, গুজরাটের
মুখ্যমন্ত্রী মিছিল করে না, মণিপুরে ডবল ইঞ্জিনের সরকারের মিছিল হয় না। আপনি সিপিএম পার্টি জ্যোতিবাবু বলেছিলেন এরকম ঘটনা কতই হয় ধানতলা, এই বিষয়গুলো ভুলে যাবে বাংলার মানুষ। ধানতলায় বরযাত্রীদেরকে নামিয়ে রেপ করেছিল সিপিএম এর লোকেরা, আপনি ভুলে যাবেন। ফুলবাগান তলায় নিয়ারবাড়িতে রেপ করেছে তৎকালীন পুলিশের কনস্টেবল নীলবাবু দাস, ভুলে যাবে বাংলার মানুষ। আপনারা এইসব কথা বলবেন না, আপনি খবর রাখুন, কি খবর নেবেন। রাস্তায় নেমেছেন, এতটুকু লজ্জা নেই। মুখ্যমন্ত্রী সবার আগে ফাঁসি দাবি করেছে, মুখ্যমন্ত্রী সবার আগে শাস্তি দাবি করেছে। আপনারা ভুল ন্যারেটিভ দেবেন না, ভুল ন্যারেটিভ দেবেন না। শ্মশানে গিয়ে এখানে সিপিআইএম শূন্য হয়েছে কিনা এটা আলোচ্য বিষয় নয়। সিপিআইএম শূন্য হলেও যে প্রশ্নগুলো শূন্য কথা বলতে দাও, সায়ন আমাকে কথা বলতে দাও, সায়ন আমি বিরত করছি তোমাকে। আমার প্রশ্ন হচ্ছে বৈশ্বনাথ দা, যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী ঠিকই মুখ্যমন্ত্রী ফাঁসির দাবিতে পথে নেমেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টারের কথা বলেছেন, কিন্তু আমি একটা কথা বলুন যে তথ্য প্রমাণ লোপাটের মতো একটা সিরিয়াস অভিযোগে ওসি টালা গ্রেফতার হয়ে যাচ্ছেন। তাহলে কি আপনি বলছেন যে উনি যেটা বলছেন যে ধর্ষকের পক্ষে হয়ে আমরা কথা বলছি, কখনো কখনো ধর্ষকের এই ধরনের কথা বলে সন্দীপ ঘোষ ধর্ষক, অর্থাৎ শুধুমাত্র আমরা যদি ধরে নিই ঠিকই এরকম একটা ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা, ভয়ঙ্কর মানে কোনো ভাষা এটা বোঝানোর জন্য যথেষ্ট নয়, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে একজন বিকৃত মনস্ক অপরাধী তার অপরাধ মনস্কতার জেরে এটা করেছে, সেটা যদি ধরে নিই তা সত্ত্বেও রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু সরাসরি অধ্যক্ষ গ্রেফতার হচ্ছে এই রেপ অ্যান্ড মার্ডার কেসে, ওসি টালা গ্রেফতার হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার কেসে। এটা প্রাতিষ্ঠানিক অপরাধ নয়, এটা আপনি বলতে পারেন না জোর গলায়। না, সিবিআই অ্যারেস্ট করেছে, তো এবার তো সিবিআই কে এই এভিডেন্স গুলোকে প্রমাণ করতে হবে। এইখানেই তো শেষ নয়, অ্যারেস্ট হয়েছে মানে সবকিছু প্রমাণ হয়ে গেছে, আস্তে আস্তে ইনভেস্টিগেশনে আসুক না, সাপোর্ট করার জন্য তাদের গ্রেফতার করা হয়েছে। একটা জিনিস আমার ভীষণ মানে দেখতে খারাপ লাগছে, ইনফ্যাক্ট বৈষম্যর দ্বারা নাকি ব্যাপক জনসমর্থন নিয়ে এই গত লোকসভা, তার আগে পঞ্চায়েত নির্বাচন, পুরসভা, ব্যাপক জনসমর্থন। মুখ্যমন্ত্রীর ভূমিকাতে মনে হয়েছে ডায়নামিজম আছে। তোমাকে আমি প্রথম প্রশ্নের আগেও করেছি, এই ডায়নামিজমটা কোথায় মিসিং? তার কারণ হচ্ছে জানো, 2019-এ যখন ওই শিক্ষকদের সবাই গিয়ে বলেছিলেন যে আমি আছি, আমি কমিট করছি, আমার নির্দেশে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন ওই শান্তিপ্রসাদ বাবুরা। আর আজকে মুখ্যমন্ত্রীর কমিটমেন্ট যখন সামনে গিয়ে দাঁড়াচ্ছে এই ছাত্রদের সামনে, ডক্টরদের সামনে, তারা বিশ্বাস করতে চাইছেন না, বিকজ ডায়নামিজম, অতীতের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা যখন সামনে আসছে তখন মানুষ মনে করতে শুরু করেছেন যে মুখ্যমন্ত্রী আদৌ বিশ্বাসযোগ্য কি, আমাদের অপরাধ বোধ। আমার এখানে পঙ্কজদার কাছে প্রশ্ন, যখন এগুলো নিয়ে আমরা আলোচনা করছি আমি আসবো, তার আগে একবার শুভেন্দু অধিকারী তিনি এই নিয়ে কি বলছেন আমি শোনাবো। ওসি টালা তার গ্রেফতারি নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী। কোর্টের অর্ডারে সিবিআই ইনভেস্টিগেশন, সিবিআই টালার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করার পরে প্রমাণ হয়েছে পুলিশ এভিডেন্স লোপাট করেছে, প্রমাণ হয়ে গেছে, এর জন্য আর সময় লাগবে না। আমি বলি আজকে যাদবপুরে ওসি অভিজিৎ মন্ডলের বাড়িতে জয়েন্ট সিপি, ডিসি এক গাদা পুলিশকে পাঠিয়েছেন মাননীয়া। কেন পাঠিয়েছেন? 3 দিনের রিমান্ড হয়েছে। ওর বাড়িতে যদি তথ্য প্রমাণ থেকে থাকে লুপাট করতে আর পরিবারের লোকের মাধ্যমে অভিজিৎ মন্ডলকে মেসেজ পাঠাতে যে আপনি দয়া করে সিপি বিনীত গোয়েলের নাম বলবেন। মিঠুন চক্রবর্তী তিনি আবারও নবান্ন অভিযানের কথা বলছেন, কি বলছেন শুনুন। জোর করে বলছি ওটা নিশ্চয়ই নবান্নতে পৌঁছবে, কিন্তু এই অভিযান ওই ব্রিজের কাছে গিয়ে থেমে যাবে না।
এই অভিযান ওই নবান্নর 14 তলায় গিয়েই থামবে। এখন ওরা ওয়াটার ক্যানন চালিয়েছে, টিয়ার গ্যাস চালিয়েছে, কালকে গুলিও চালাবে। সেজন্য আমার সমস্ত বিজেপি যারা ক্যাডার আছেন, যারা বিজেপি করেন না তারাও অন্য পার্টি করেন, সবাইকে বলছি তৈরি থাকুন, দিন এসে গেছে। বিষয়টা হচ্ছে কোর্টের নির্দেশে সিবিআই এর হাতে তদন্ত গেছে। এর আগে লালবাজার তদন্ত করছিল, এটা কোর্ট পর্যবেক্ষণ করে সিবিআইকে দিয়েছে। সেই অবস্থায় যদি কেউ অ্যারেস্ট হয়, তার বাড়িতে যদি লালবাজার যায়, তাহলে কি কোর্টের পারভিউর মধ্যে ইন্টারফেয়ার করা হচ্ছে না? বৈশানতা উনি কথাটাকে ভুল বলছেন। কলকাতা পুলিশের যারা গেছিলেন তার সহকর্মীর বাড়িতে তারা গেছিলেন, তারা নিশ্চিত। আমি তো কলকাতা পুলিশের মুখপত্র নেই, কিন্তু শুভেন্দু অধিকারী এত কথা বললেন তো, আপনার একটা আমার এখানে ফোনে আছে, শুভেন্দু অধিকারী এই জুনিয়র ডাক্তারের আন্দোলনে যে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্ররা গেছিল তাদেরকে মদখোর, গাঁজাখোর, চরসখোর এসব বলেছেন। এই আমার কাছে ভিডিও আছে, আমি বললে বার করে আপনাকে দেখিয়ে দেবো। সুতরাং শুভেন্দু বাবু বা বিজেপির মিঠুন বাবু, এরা ঘোষিত বিজেপি, তারা সবসময় আমরা বাংলা আমার কথাটার উত্তর দিলেন। আরে আপনি শুভেন্দু বাবু যখন হ্যান্ডওভার করা হয় তখন কি তার মানে কলকাতা আজকে সমাধান সূত্র বেরোবে, সেদিকে আমাদের নজর রয়েছে। প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। দেখতে থাকুন কলকাতা টিভি।